এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। অফিসারের মরা দেহ পড়ে আছে। তার একটু ইচ্ছে নেই জয় হামজার হাতে ধরা পড়ার। এত নিখুঁতভাবে স্নাইপার চালানোর দক্ষতা হামজার আছে, অর্থাৎ দুজন তাকে পুলিশের হাতে পড়তে না দিতে দৃঢ় প্রতিজ্ঞ। হাতের হ্যান্ডকাফের দিকে তাকালো। এত বছরের পাপের জীবনে প্রথমবার এটা হাতে পড়েছে। বাইরে বোধহয় আততায়ীদের সাথে টুকটাক লুকোচুরিও চলেছে পুলিশদের। পাশের বিল্ডিং এর জানালা বা ছাদ কাউকে দেখা যাচ্ছে না, অর্থাৎ হামজা নিচে নেমে গেছে। তাহলে জয় কোথায়? গন্ডগোল বাঁধানো শেষ, ফোর্স লন্ডভন্ড হয়ে গেছে। পলাশ ফুলেও পালানোর চেষ্টা করলো না, সে পুলিশের হাতছাড়া হতেই চায় না। আগুন জ্বলছে চারিদিকে। পেছনে ডোবার কাছে প্রাচীরের উপর থেকে আরো কয়েকটা ককটেল এসে পড়লো বাগানে। জয় ছেলেরা আর পলাশের দলের চেলারা সব একাকার হয়ে গেছে। উদ্দেশ্য আলাদা হলেও আপাতত কাজ একই দুই দলেরই, পলাশকে পুলিশের হাতে পড়তে না দেয়া। ককটেল একটা পলাশকে ঘেঁষে গেল। দ্রুত মাথা নামিয়ে বকে উঠল পলাশ। রূপকথার জন্য বেশ টেনশন হচ্ছিল। ওকেও কি ওরা ধরা হবে? ও তো কোনো দোষ করেনি। তার নিজের বউকে আঘাত করার অধিকার শুধু তার আছে। পাশের বিল্ডিং এর বাহিনীর 3 জন ঢুকে পড়ল। হামজা তখনও বিল্ডিং এর ভেতরেই। দোতলায় নেমে এসেছে ছাদ থেকে। দোতলায় প্রধান কার্যালয়, এনজিওটির একাধিক কেবিন আর ডেস্ক সাজানো এক এক ইউনিটে। বাথরুমের দেয়ালের আড়ালে দাঁড়ালো হামজা। বাহিনীর লোক প্রথমত ছাদে উঠবে, কারণ ওরা নিশ্চিত বুঝেছে ফায়ারিং ছাদের ওপর থেকেই হয়েছে। হাতে M24 স্নাইপার রাইফেলটি ওজন কম বেশি 15 থেকে 16 পাউন্ড। সেটাকে ঠ্যাঙিয়ে ঠেকিয়ে রুমাল দিয়ে মুখ বাঁধা বেঁধে ফেললো। চোখ দুটো ঠিকমতো দেখা যাচ্ছিল না। এরপর গিয়ে দোতলার প্রবেশ দরজার আড়ালে দাঁড়িয়ে রইল। ঘুটঘুটে অন্ধকার গোটা বিল্ডিং। ওদের হাতে টর্চ অবশ্যই আছে, তবে সেটার আলো সরু সামনের দিকেই, বাকিটা অন্ধকার। ওরা যখন দরজা পেরিয়ে সোজা হুড় হুড় করে দোতলার ইউনিটের ভেতরে ঢুকে পড়লো, হামজা পায়ের স্যান্ডেল খুলে হাতে ধরে আস্তে করে বেরিয়ে এলো অন্ধকারে। নিঃশব্দে সিঁড়ি দিয়ে নেমে বাড়ির পেছনে ডোবার ধার এগিয়ে গিয়ে আমবাগানের ধারে ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ালো। জয় কারো অস্তিত্ব টের পেতে পেছনে না ঘুরে পিস্তলের মুজেলটা হাত বাঁকিয়ে তার পেটে তাক করে হামজা শান্ত স্বরে বলল, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিস না, এই ছোপটাকেও সার্চ করা হতে পারে, এগিয়ে যা। জয় খ্যাক খ্যাক করে উঠল। ভাই তুমি এখানে কারবার লাড়তাইছো? ফোর্স ছড়িয়ে পড়ছে চারদিকে। কবির দাঁড়ায় আছে মোড়ের ওপারে, বাড়ি যাও। আরমিন ভাবি তুলি বাড়িতে একা, কেউ নাই কিন্তু বাসায় ওরা ছাড়া। হামজা জয়কে ছোট্ট করে পকেটে চাকু ধরিয়ে দিয়ে বলল, এটা রাখ। মুখের রুমালটা খুলে জয়ের হাতে পেঁচাতে পেঁচাতে বলল, সাবধানে ব্যবহার করবি ওটা, হাতে লাগলে সর্বনাশ। জয় ঠেলে বের করে দেয় হামজাকে। যাও তুমি, আমার কিছু হবে না। তখনও চারিদিকে তোলপাড় হয়ে যাচ্ছে। আরো ব্যাকআপ টিম এসে ভরে গেছে চারিদিকে। সব ছড়িয়ে পড়েছে চারপাশে। তিনজন অফিসারই অজানা আততায়ীদের গুলিতে নিহত। তাতে খেপা মৌমাছির মতো ছিটকে পড়েছে গোটা এলাকার সবগুলো। বাহিনীর লোক ভাবেনি পলাশকে ধরতে এমন কাণ্ড হবে, হবার কথা তো নয় আসলেই। কিন্তু হামজা স্পটটা পেরিয়ে বাকিটা পথ আরাম করে আম পাবলিকের মতো হেঁটে এসে মোড়ের এপারে কবিরকে বলল, সিচুয়েশন হ্যান্ড আউট হয়ে গেছে। জিপ নিয়ে তুই জয়ের কাছে যা, উল্টো পথ ধরে যাবি। তারপর পলাশের বাড়ির পেছনের আমবাগানের ভেতর ঢুকবি। জয় ওদিক দিয়ে বেরোবে, অন্য উপায় নাই আর। আচ্ছা ভাই। কবির কোনো মতে মাথা নেড়ে গাইগুই করা শুরু করলো। হামজা জয় ভাই বলেছে আপনারে বাড়ি পৌঁছাইয়া দিতে। নীরব চোখে তাকালো। আর আমি কি বলছি? কবির আর একটা কথাও বলল না, চুপচাপ সোজা জিপে উঠে বসলো। যাবার আগে শুধু আস্তে করে একবার বলল, বাড়ি যাব না আপাতত, বাড়িতে কয়েকজনকে রেখে এসেছি, তুই দ্রুত যা। কবির চুপচাপ চলে যায়। হামজা জয়কে এমন অবস্থায় ফেলে বাসায় যাবে, এই ভাবনা ভাবার মতো কঠিন বোকামি করছে সে বুঝল। পলাশ তখনও পুলের ধারে দাঁড়ানো, ওর হাতে হ্যান্ডকাপ পরানোর পর পুলিশদের
ওর দিকে আর খেয়ালই নেই। পুরো মনোযোগটা তিন মরাদেহ ও অজানা হামলাকারীদের উপরই পড়েছে। পলাশের কাছে তখন মাত্র দুজন রক্ষী, তবুও বেশ দায়সারাভাবে দাঁড়িয়ে, কারণ পলাশের কোনো হেলদোল নেই। সে যেন হাত করা পরে বেশ শুকিয়ে দাঁড়িয়ে আছে। হাত দিয়ে মাঝে মধ্যে পকেট হাতড়ানোর চেষ্টা করছে। একটু লেবু পানি পেলে ভালো হতো, মাথাটা ছিমছিম করছে তার। জয়ের মুখ বাঁধা, তবুও বোতলের কক খুলতে ঝাঁঝালো এক শ্বাস আটকানো ধোয়ার মতো গন্ধ এসে নাকে ঠেকলো। হালকা কেসে উঠল। লোহার গেটের ছিটকানির উপর অল্প অল্প করে তরল ঢালছিল। তাতাল ছোঁয়ায় প্লাস্টিকের মতো ক্ষয় হয়ে হয়ে পড়ছিল ধাতুগুলো। মাটিতে পড়ার পর চিরচির করে শব্দ হচ্ছিল। একসময় গোটা ছিটকিনির সিস্টেমটা ক্ষয় হয়ে পুরো নিঃশেষ হয়ে গেল। জয় বোতলটার কক কোনো মতে আটকে বোতলটাকে দূরে ছুঁড়ে মারল। হাতের রুমালের ওপর পড়েছে বোধহয় 2-1 ফোঁটা। রুমাল না পেঁচালে থাকলে হাতেও লাগতো। রুমাল পেঁচানো না থাকলে হাতেও লাগতো। পিস্তলের ম্যাগাজিন খুলে কয়েকটা অ্যামরো রিলোড করে সাইলেন্সার লাগিয়ে নিয়ে আস্তে করে গেটটা খুলে ভিতরে ঢুকলো। শুকনো পাতা পড়ে গাদা হয়ে আছে, হাই বুটের নিচে মরমর করছিল। পলাশ এদিক ওদিক তাকিয়ে করছিল। জয়কে দেখে ফ্রিকুচকে ফেলল। তারপর কেমন একটা অস্থিরতা ঘিরে ধরল পলাশকে। হাজার হোক, এই জয়কে পলাশ ছোট থেকেই দেখেছে। হোটেলে একসাথে বসে মদ খাওয়া, আড্ডা দেয়া। তার সামনে এমন নিকৃষ্ট অপরাধীর মতন দাঁড়াতে বেশ অপ্রস্তুত লাগছিল পলাশের। তারা দুজনই পাপিষ্ট, অথচ সেই সব পাপকে ছাপিয়ে আজ এক পাপীর কাছে আরেক পাপী হয়ে ধরে দিল। জয় ইশারায় সালাম দেয় পলাশকে। পলাশ ছাড়া আর কারো সাধ্যি নেই জয়কে চেনা। এমনভাবে প্যাকিং করেছে নিজেকে। পুলিশ দুটো জয়কে খেয়াল করে রাইফেল তাক করার আগে লুটিয়ে পড়ল মাটিতে। জয়ের সেমি অটোমেটিক পিস্তলের 3টে বুলেট, দুটো প্রাণহীন দেহ। পলাশ দৌড়ে ভেতরের দিকে এগিয়ে যেতে চায়। ফোর্সের সবাই সামনের দিকে, এটাই বোকামি ওদের। দুজনকে রেখে ওরা নিশ্চিন্তে আততায়ী কি খুঁজছে। অবশ্য কারণ আছে, এখনো খণ্ডযুদ্ধ চলছে সামনে। পলাশ বাড়ির পেছনে দরজা অবধি পৌঁছালো না। জয় নিখুঁত নিশানায় পলাশের ডান পায়ে গোড়ালি বরাবর শুট করল। থুবড়ে পড়ে যায় পলাশ। তখনই ঢুকলো কবির সাথে 3 জন। পলাশের মুখে খানিকটা কাপড় গুজে ওকে টেনে বাগানের ভেতর নেবার পর পুলিশের কয়েকজন এই পারে এলো। গোটা ঘটনাটা পুলিশ বাহিনী পলাশের বাড়িতে ঢোকার 5 মিনিটের মাঝেই ঘটে গেল। একই সাথে বিভিন্ন দিকে বিভিন্নভাবে সেট আপ হয়ে শেষ অবধি জয় গাড়ি ভাগিয়ে আম বাগান পেরিয়ে ঢুকে পড়লো এক গ্যারেজ। সেখানকার শাটার ডাউন হলো। পুলিশের বাহিনীর নাগালের ভেতরেই তারা। তখন নাগাল ছাড়ানো ফেরারে। পলাশের পায়ের গুলিটা কোনো মতে পা ছুঁয়ে গেছিল। নিহাত থামানোর উদ্দেশ্যেই গুলি ছোড়া, কোনো মতে রক্ত বন্ধ করে ওকে স্যাডোটিভ ড্রাগস দেওয়া হলো। শেষ রাতের দিকে যখন গাঙ্গের পাড়ে বাড়িতে পৌঁছালো ওরা, রূপকথা চুপচাপ দাঁড়িয়ে আছে জানলার ধারে। কবির অবাক হয়ে যায়। হামজা বসে আছে সোফায়। বাড়িতে না গিয়ে এখানে এসে জ্বর অপেক্ষা করছে। কি দৃঢ় বিশ্বাস জয় জয়ী হয়ে ফিরবে। সে জয়কে সেই ধাঁচাই গঠন তো ভাবেই কাঠামো দিয়েই গড়েছে। পলাশের বাড়ি নির্জন জায়গায়, কারো সন্দেহ হওয়ার কথাই নয় যে পলাশ এইভাবে পালিয়ে নিজের কোনো বাড়িতেই যাবে। হলেও সেই ব্যবস্থা আছে। পুলিশের ধারণা পলাশকে নিয়ে পালিয়েছে ওর দলের লোকেরাই। রূপকথা স্বামীকে সেই রাতে একবার দেখেছিল অচেতন অবস্থায়। জয় ওকে ধরে নিয়ে এসে বেসমেন্টের এই কক্ষে শিকল পরিয়ে রেখে গেছে। তারপর সেই সব অমানসিক অত্যাচার করা হয়েছে। সেসব সময় রূপকথা দূরে থেকেছে। ওসব ভালো লাগে না তার। পলাশের গোঙানি কানে এলে নিজের সেসব দিনের কথা মনে পড়ে যায়। বিশেষ করে বিয়ের সেই প্রথম রাত। তার ফর্সা নমনীয় অক্ষত চামড়ায় পলাশের পাগলাটে থাবা পড়েছিল। এরপর আর সব কত যন্ত্রণা, কত ছটফটানি, প্রতারণা আর বাধ্যগত সেসব নিষ্পাপ এক জাত মুমতাহিনা। রূপকথার নিজেকে নোংরা কীট মনে হয় সর্বক্ষণ। রূপকথা মেঝেতে আঁচল বিছিয়ে বসে। জয় তাকে কতটুকু সময় দেবে পলাশের কাছে কাটানোর জানা নেই। তার কেমন লাগছে কি জানে, কেমন লাগছে এ লাগার নাম নেই, বর্ণনা নেই। সেই কি শেষবার মানুষের মতো দেখতেই পশুকে দেখছে?
বিয়ের আগ অব্দি যে পলাশ ভাইয়া ছিল তার এরপর হলো নরকের দ্বারকে। আচ্ছা, রূপকথার অস্থির লাগছে কেন? কিসব হিসেব নিকেশের অঙ্ক ঘুরপাক খাচ্ছে জীবনের। অবর্ণীয় সব অযাচিত অনুভূতিরা নিত্যরত চারধারে অনেকক্ষণ বসে থাকে পলাশের মাথার কাছে। খুব ধীরে নিঃশ্বাস পড়ছে পলাশে। রূপকথা অবচেতন ভাঙল। হিংস্র এক লাথি পড়লো দরজায়। রূপকথা নড়ল না, উঠল না, শুধু পড়ল, শব্দ করো না জয়, নিশ্চুপ থাকো কিছুক্ষণ। অন্তু জানলার ধারে দাঁড়িয়ে চুপচাপ। বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর। গাঙ্গের পানি ছলছল রবে বয়ে যাচ্ছে। আকাশের চাঁদ নেই, গাঙ্গের কুলের আবহাওয়া একটু মেঘলা বোধ হয়। রূপকথা যাবার পর পরাগ ল্যাপটপ ছেড়ে বসল। অন্তুর দিকে তাকিয়ে বলল, পলাশ ভাই শুভাকাঙ্ক্ষীরা যখন তখন হামলা করবেই, আর যদি তা না পারে তো পুলিশ নিয়ে আসবে। পলাশের জন্য এই মুহূর্তে জেলখানার চাইতে সুখকর জায়গা দুইটা নাই। বিশাল এক হা করে হাই তোলা। ব্যাপার না, তুমি আছো না, তুলে দেবো ওদের হাতে। তুমিও তো একই কোম্পানির প্রোডাক্ট। আমি আমার বউটা নিয়ে ভাগতে পারলেই হলো। পরে কাঠের ভারী চেয়ারটা ঠেলে মারল জয়ের দিকে। জয় দ্রুত সরে গিয়ে বাঁচল। লাগলে নির্ঘাত হাসপাতাল। পরাগ শান্ত স্বরে বলল, মতো বিমানের উপর ভরসা করো, শালার এক চরম ফাচ্চামি ছিল। জয় উঠে দাঁড়িয়ে মাছি তাড়ানোর মতো হাত নাড়ালো। আমি তো জন্মগত আর খানদানি বেইমান। আমি বেইমানি করি পুরো ইমানদারির সাথে। আমার বেইমানিতে কোনো গাফিলতি থাকে না, খাঁটি বেইমানি। কিন্তু ভয় হলো তোমার মতো ইমানদারদের নিয়ে, পবিত্র গাদ্দার। পরাগ মুখ বাঁকিয়ে হাসল। যেমনি তোর পেয়ারে পলাশ ভাই আজ শালা হয়ে গেছে, ওরকম কিছু ঠাপ আমিও খাইছি, বুঝলি না রে? জয় অন্তুর দিকে তাকালো। তার খেয়াল নেই ওদের দিকে। পরাগ ল্যাপটপে কিছু দেখে চট করে উঠে দাঁড়ালো। আজ পলাশকে আমার হাত থেকে তুমি বাঁচাতে পারবা না। তোমার নাটক আর নিতে পারতেছি না। মারবাই যখন তখন ফিল্ডিং মারতেছ কেন এমনি? জয় তাড়াহুড়ো করে পরাগের পিছে যাবার আগে হাতের বোতলের মদ গিলে শেষ করে আগে। তারপর পরাগের পেছনে দৌড়ায়। আবার কি মনে পড়ে দৌড়ে ফিরে আসে। এরপর একটা ভরা বোতল নিয়ে আবার দৌড়। পরাগ গিয়ে দরজায় দুটো সজোরে লাথি মারল। রূপকথার কথা শুনে রেগে উঠল। জয় না, আমি। খোল দরজা। আমার মার কিছু হইলে তোর 14 গোষ্ঠীর অবস্থা আমি তোর ওই ব্যাজ জন্মার মতো করে ছাড়ব। রূপ, দরজা খোল। রূপকথা অবাক হয়ে দরজা খোলে। বুয়ার কি হয়েছে? আমি কেন এসেছি এখানে? বলিসনি কিছুই? এসে থেকে ল্যাপটপে বসে আছিস। তোর ওই স্ত্রী বাসায় বকে উঠে পড়ায়। আমার মাকে কোথায় পাঠিয়েছিস সেটা শোন। যতক্ষণ বলবি ততক্ষণ ওর আয়ু আছে। চিরকাল তোদের ফরমাইশ কেটেছে, তার বদলে লাতি মানহানি ছাড়া কিছুই পাইনি। তোর বাপ মরেছে, এবার ওই শুয়োরের বাচ্চা মরবে। বাকিটার ভোগ আমার আর মার। তো লোকে জয় এসে টেনে হিচড়ে নিয়ে গেল পরাগকে। পরাগ সমান তালে বকেই যাচ্ছে। জয় একবার খামচে মুখটা চেপে ধরলো। পরাগ ছটপট করে এক ঘুষি মারে জয় নাকের উপর। তখন ওরা গাঙ্গের কূলে চলে এসেছে। অন্ধকার চারিদিক, প্রায় সকাল হয়ে এসেছে। পাখি ডাকছে। জয় নাক দিয়ে রক্ত পড়ে প্রায় ঘুষির আঘাতে কপ কপ করে রক্ত বেরিয়ে এলো। আঙুলের ডগায় রক্ত মুছে পরাগকে দুটো ঘুষি সহ শেষ অব্দি এক লাথিতে গাঙ্গের পানিতেই ফেলে দিল। তাল সামলাতে না পেরে নিজেও গাঙ্গের কূলে কাদায় পা পিছলে পড়ে গেল। পরাগ পা ধরে টেনে পানিতে নামানোর চেষ্টা করে। জয় শক্ত করে কিসের একটা শিকড় ধরে টেনে নিজেকে পানিতে পড়া থেকে বাঁচালো। তো অথচ পুরো শরীর ইতিমধ্যে ভিজেই গেছে। কাদা মাটিতে পরে পোশাক শেষ অব্দি ছাড়া মেরে পরাগকে পানিতে ফেলে রেখে বকতে বকতে উঠে এলো। পরাগ পড়ে রইল পানিতে। ফজরের আজানের আগে গাঙে গোসল করা ভালো। গাঙের এধার ঘেঁষে অনেকটা দূর দেখে এলো জয়। তেমন কেউ ছিল না। কাদামাটি সহ ভেজা শরীরে বেসমেন্টে এসে বসল। আরো কয়েক প্যাক মারা দরকার, নয়তো ঘুম আসবে না। রূপকথা পলাশের কপালে হাত রাখে। কপালটা গরম, তাকিয়ে রইল। নিজের শরীরের শুকনো ক্ষতগুলো চিরবির করে উঠল যেন। পলাশের সামনে নিজেকে ক্ষত বিক্ষত পড়ে থাকতে দেখে অজস্র বেলা, কিন্তু পলাশকে কখনো এভাবে দেখা হয়নি। রূপকথা আনমনি বলে ওঠে, জয় জানো জয়, বিয়ের 3 বছরের মাথায় আমার গর্ভে একটা সন্তান এসেছিল। ফ্ল্যাক্সে দুটো চুমুক দিয়ে বলে, শুনেছিলাম। রূপকথা বলে, তখন আমার গর্ভাবস্থায় 4 মাস।
সেই সময় এক রাতে পলাশের হাতে পড়লাম। পরের দিন সকালে আমার গর্ভপাত হলো। 2 সপ্তাহ হাসপাতালে থেকে আমি খুব কেঁদেছিলাম জানো। চলে যায় মাথা নাড়ল। কাদা তো ভালো, চোখের জীবাণু ব্যাকটেরিয়া ময়লা সব চোখের পানির সাথে ধুয়ে মুছে যায়। হোয়াট এভার, এক সিপ মারবেন, দুঃখের সময় এটা ভালো কাজে দেয়। রূপকথা তাকালো, একই সুরে বলতে লাগলো। জানো, পাপির ঘর করা কারাবাসের চেয়েও কঠিন। পাপিষ্টর সাথে বাস করতে করতে বড়জোর পাপী হওয়া যায় ঠিক মতো, এর বেশি উপকার নেই। জয় খাড় ঝাঁকালো। আপনি এসব মেইলি দুঃখের কথা আমায় শুনিয়ে কোনো ফায়দা পাবেন না। এক ফোঁটা সান্ত্বনা অবধিও না। রাদার আমার বউকে শোনান, সে নিজেও ভুক্তভোগী, তাই সে আপনার দুঃখ বুঝবেও, সহমত পোষণও করবে। আবার মাল মশলা মেরে নিজের দুঃখের প্যাচালো শোনাবে। আলাপ জমবে ভালো। তার চেয়ে বড় কথা, আমিও আপনার স্বামীর তরিখারি মরিদ। আমার কাছে এসব কাহিনী শোনানোর ধান্দাটা লস প্রজেক্টে যাবে। রূপকথা বসল চুপচাপ কিছুক্ষণ। সে বিদেশ থেকে পড়ালেখা করে ফিরে কয়েদ খাটছিল এতগুলো বছর। পরিস্থিতি বিশেষ, পারিপার্শ্বিক সকল অর্জন ফিকে পড়ে যায়। যার বাবা জঘন্য অপরাধী, স্বামীটা হিংস্র পশুকে হার মানে রূপকথার কি করা উচিত ছিল? সেই অবস্থায় শেষ রাতের দিকে পলাশ চোখ খুলে উঠে বসলো আস্তে ধীরে। রূপকথাকে বসে থাকতে দেখে চমকে গেল, জড়ানো গলায় বলল, রূপ। রূপকথার জবাব না দিয়ে তাকিয়ে আছে। পলাশ বলল, ওরা তোকে আটকে রেখেছে রূপ। রূপকথা অপলক তাকিয়ে বলে, নিজের বাড়িতে আটকে রাখা কেমন? আমি তো এখানেই ছিলাম। পলাশের হাত দুটো গভীর ক্ষত, পেরেক কাঁথা হয়েছে হাতে। দক্ষ এই কাজটা হামজার। কাঠের আসবাবে পেরেক গাঁথার মতো করে পলাশের হাতে পেরেক মারা হয়েছে। চাপটি ধরা রক্তের দানা হাতে কাদামাটির মতো শুকিয়ে আছে। সেই হাত বাড়িয়ে পলাশ ছই রূপকথাকে। রূপকথার চোখ বোঝে, বুকের মধ্যিখানটায় যেন ত্রিশূল বিঁধেছে। বুকটা চিরছে ধীরে ধীরে, গেঁথে যাচ্ছে গভীরে। তার জীবনটা জীবন হলেও পারত, তার স্বামীটা মানুষ হলেও পারত। সে এক জোড়াতালি দেওয়া ছিন্ন ভিন্ন শরীরে অধিকারিণী না হয়ে একজন সুন্দর পুরুষের সুশ্রী স্ত্রী হলেও পারত। সে কোনো ঘৃণ রুচি সম্পন্ন পিতার সন্তান না হয়ে আমজাদ সাহেবের মতন বাবার মেয়ে হলেও পারত। চোখ খুলে রূপকথা, কই আমজাদ সাহেবের মেয়েটা হচ্ছে ভালো নেই? মূলত ভালো থাকাটা জীবনই নয়। পলাশ হাসল। সে হাসলে চোখ দুটো ছোট হয়ে যায়, ভয়ানক দেখায়। সে হেসে বলে, তুইও বিশ্বাসঘাতকতা করলি রূপ। রূপকথা মলিন হাসে। বিশ্বাসের সম্পর্ক ছিল নাকি আমাদের? উত্তর যেহেতু না, সেখানে বিশ্বাসের ঘাতক হবার সুযোগটাই কোথায় বলো? পলাশ গলা টিপে ধরল রূপকথার। হাতের ক্ষত থেকে মরা রক্ত গড়িয়ে রূপকথার গলায় লাগে। পলাশ হাতটা আরো দৃঢ় করে। দম বন্ধ হয়ে আসছিল, তবুও রূপকথা নির্লিপ্ত। পলাশ বলল, বিকল খুলে দিতে বল তোর লাংকে। তুই না গেছিস সেখানে? অতি স্পেশাল সেবা যত্ন করার জন্য রাখেছে তোরা। আমি মূল্যে ওই কাজই করে খাস। নোটির সেমরি মারা খাইতে খাইতে জীবন। পলাশের হাতের থাবা শক্ত হলো, তাতে হাত থেকে রক্ত গড়িয়ে জয় এসে সেই ক্ষততে লবণ লাগিয়েছে। শরীরে জোর নেই, এই করেও অমানসিক শক্তি যেন। চোখ উল্টে এলো, গোমরা ছিল রূপকথা। পলাশ ছাড়ল না, অকথ্য ভাষায় বকে উঠল। পায়ে গুলি লাগা জায়গাটাতে একটা নোংরা কাপড় বাঁধা। সেই কাপড়ের ময়লা জীবাণু জোর কদিন ওভাবে থাকলে ক্ষততে ইনফেকশনই হয়ে ক্যান্সার ধরে যাবে যেন। না খাওয়া আজ 2 দিন। খানিক পর ক্লান্ত হয়ে ছেড়ে দিল রূপকথাকে। কিছুক্ষণ ঝিম ধরে বসে রইল। রূপকথা কিছুক্ষণ কাশতেও পারল না, শ্বাস ছাড়লো বেশ কিছুক্ষণ পর। তারপর বলল, আর কোনো ইচ্ছে আছে তোমার মৃত্যুর আগে? আমাকে আর কোনোভাবে টর্চার করতে চাও? আমি জানি তোমার শেষ ইচ্ছে হিসেবে তুমি আমার শরীরটাকেই বেছে নেবে ছেঁড়া ফোড়ার জন্য। পলাশ একবার তাকিয়ে আবার মাথা নত করলো। কয়েক সেকেন্ড পর চুপ করে এক ফোঁটা রক্ত পড়ে মেঝেতে। পলাশ দ্রুত মাথা তুলল। নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। তার শরীরটাকে অচল করে ছেড়েছে ওরা। এ পর্যায়ে পলাশের ভেতরে একটা ভিক্ষুক জেগে উঠলো, যে ভিক্ষুকটা মৃত্যু ভিক্ষা করতে চায়। মেঝের উপর টান টান হয়ে সে পলা। 2 হাতের প্রতিটা রগে রগে পেরেক গাঁথা হয়েছে। হাতুড়ি দিয়ে ধীরে ধীরে পেরেক
গেঁথে আবার তোলার সময় বেশ সময় নিয়ে 2 আঙুলে পেরেক টেনে টেনে বের করেছে হামজা। কতটা রক্ত বেরিয়ে গেছে মাপা গেলে ভালো হতো, তাহলে একটা হিসেব পাওয়া যেত শরীরে আর কতটুকু রক্ত বাকি আছে। শ্বাস ধীরে হয়ে এলো পলাশের। চোখ বুজে খানিকক্ষণ শুয়ে থেকে আস্তে করে পানি চাইল। জয় হামজা ততক্ষণ মানুষকে অত্যাচার করে যতক্ষণ সে সজ্ঞানে থাকে। জ্ঞান হারালে মাফ, আবার চিকিৎসা করে সুস্থ করে জ্ঞান ফিরে নতুন মাত্রায় শুরু। পলাশ 2টো দিন আয়ু পেয়েছে এই বদলতে। আজ রাতটা পেল কারণ সে অজ্ঞান ছিল। ভিকটিমের চোখে কাতরতা না দেখলে জয় টর্চার করে সুখ পায় না, এটা ওদের গোটা সোসাইটির উসুল। এই নীতির মূল হোতাটা রুদ্র, ইয়াজিদ, তারপর হামজা, জয়, পলাশ। রূপকথা পলাশকে উঁচু করে ধরে পানি খাওয়াতে গেলে পলাশ গা দুলিয়ে হাসে। আজব দেখতে লাগে তখন, দাঁতের ফাঁকে কালো রক্ত। হেসে জিজ্ঞেস করে, তোর কি আমাকে এই অবস্থায় দেখে কষ্ট হচ্ছে রূপ? হচ্ছে তো, তুমি জানো না আমার কতটা কষ্ট লাগছে যখন ভাবছি আমার স্বামীকে এমন যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখেও দেখেও আমার তাকে বাঁচাতে ইচ্ছে করছে না, তাকে মুক্তি দেবার তাগিদ পাচ্ছি না ভেতরে। এটা ভাবলেই বুকটা না ভেঙে চুরে কষ্ট আসছে, তখন কষ্টে মরে যেতে ইচ্ছে করছে। অথচ তুমি না আমার পলাশ ভাইয়া, আমার স্বামী। আমি ছাড়া এই দুনিয়ায় আপন বলতে তোমার কেউ নেই এই মুহূর্তে, আর আমিটাও তোমার খুব কাছের আপন কেউ। তোমার এই শেষ মুহূর্তে সেই আমি তোমার সামনে আছি, পাশে আছি, তোমাকে পানি খাওয়াচ্ছি। এমন সৌভাগ্য কয়জনের হয়, অথচ তোমার জন্য স্বাভাবিক মায়াটুকুও লাগছে না। এটা কতটা ব্যথাদায়ক ভাবতে পারো? এটা ভেবে তোমার কষ্ট হবারই তো কথা হচ্ছে। পলাশ অবাক হলো, অবাক হয়ে চেয়ে থাকে আশ্চর্য। শরীরের মরণ সম ব্যথাটা এখন ঝাপসা লাগছে বুকে, কিসের যন্ত্রণা, অস্থিরতা যেন। পলাশ অবাকের চরম সীমায় পৌঁছে গেল। এই জীবনে সে কখনো আবেগী বোধ করেনি। কষায়ের মতন মানুষ জবাই করা, নারী দেহ ছিঁড়ে খাওয়া, মানুষের শেষ সম্বলটুকু হস্তগত করে নেওয়া, কারো ব্যবসার গোটা পুঁজি মুনাফা সবটা এক হানায় চাঁদা হিসেবে হাতিয়ে নেয়া, বাপের সামনে মেয়ে, মেয়ের সামনে বাপকে মারা। কি যে খুশি লাগতো এসবে। তার মস্তিষ্কের কোনো অংশে আবেগ অনুভূতি নামক দুটো শব্দের অস্তিত্ব নেই। এটা চিরন্তন সত্যের মতন। অথচ আজ পলাশের বুকের ভেতরে হাতড়ে নতুন এক অন্যরকম কিছু অনুভব করলো। এই জীবনে এইরকম কিছুর সাথে পরিচয় ঘটেনি তার। এই রূপকথা তার পা দুটো 2 হাতের বাহুতে জড়িয়ে ধরে বাচ্চা মেয়ের মতো মিনতি করছে, ও পলাশ ভাইয়া, ছেড়ে দাও আমায়, ও পলাশ ভাইয়া, পলাশ ভাইয়া গো। এই চিৎকার করা মিনতি করা কান্নাগুলো পলাশের কানে বাঁশির সুরের মতো সুখকর ঠেকতো। নিজেকে পুরুষ মনে হতো তখন। আজ পলাশ হত বিহ্বল হয়ে চেয়ে থাকলো। তার এই দুনিয়ায় কেউ নেই আপন। রূপকথা আছে, সে খুব আপন তার স্ত্রী, চাচার মেয়ে, অথচ সে তাকে বাঁচাবে না। রূপের নাকি ইচ্ছেই করছে না একটুও। কঠিন মৃত্যু তার সামনে। এই একমাত্র আপনটার সাথে সে খুব অন্যায় করেছে, তাই একমাত্র আপনজন সামনে আছে, তবুও তার এই নরকীয় হাল দেখো মায়া লাগছে না তার। রূপকথা নিচু স্বরে কিন্তু কণ্ঠস্বরে অনুযোগের দৃঢ়তা মিশিয়ে পড়ে, আর এই মায়া না লাগার পেছনের প্রেক্ষাপটগুলো খুব ভয়াবহ, বুঝতে পারছো তুমি? পলাশ ঝাড়া মেরে উঠতে চেয়ে পড়ে যায়। তার রূপকথা ভীষণ রূপবতী, ঠিক রূপকথা রাজকুমারীদের মতো শিক্ষিত। কথা বলে কি সুন্দর করে। আজ এসব মনে পড়েছে তার। উঠে বসে পলাশ, হাত বাড়িয়ে রূপকথার ঠোঁট ছোঁয়, কিন্তু কিছু বলতে পারে না। রূপকথা যান্ত্রিকভাবে উঠে দাঁড়ায়। পলাশের ক্ষতবিক্ষত দুর্বল হাতটা তখন পিছলে যায় রূপকথার জামদানি শাড়ি ঘেঁষে। রূপকথা আর পেছন ফিরে তাকায় না। আচমকা তার বুক জ্বলছে। পুরনো দিনগুলো ভয়ঙ্করভাবে স্মৃতিপটে আক্রমণ করেছে। এখন আর পলাশের সামনে থাকা চলবে না, সেও তো একা হয়ে যাবে, তার আর কেউ থাকবে না। হাসলো রূপকথা। পলাশ থাকলে কেউ থাকা হতো। চোখ দুটো জ্বলছে অন্তর। ঘুম নেই কত রাত, যাকে ভোলা হয়নি তাকে মনে পড়ার প্রশ্নই ওঠে না। তবু গত রাত থেকে আব্বুকে মনে পড়ছে। এই কেমন মনে পড়া, তার তো ব্যাখ্যা নেই।
কেবল খণ্ড খণ্ড ব্যথা। অন্তর মনে হলো এই তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পেতে তার উচিত এখন ওই গাঙ্গের জলে মুখ চুবিয়ে 10 মিনিট ধরে রাখা, তাতে সব থেমে যাবে। তার হৃদঘড়িটার সাথে সকল ব্যথাও। বাগানের গাছগুলো অযত্নে বেড়েছে। সকাল সকাল কবির পুরো দল নিয়ে পলাশের এই বাড়িতে হাজির হয়। জয় একটা কোরবানির আয়োজন করবে তরুর জানের সদগা হিসেবে। ওদের দাওয়াতে এখানে। অন্তু জোপের কিনারে পাকা ঢিলার উপর বসে থাকে। জয় প্যান্ট হাইবুট ছেড়েছে। কবির সকালে সাদা লুঙ্গি চিরায়ত চামড়ার স্যান্ডেল এনে দিয়েছে। এসে নিঃশব্দে বসে অন্তুর পাশে। অন্তু স্বাভাবিক হতে চেষ্টা করে, মুখ যেন দুঃখ ফুটে না ওঠে তা হাসার অভিনয় করে। জয় চুলো জ্বালাচ্ছিল, ভাঙা ডাল কুড়িয়ে এনে এনে জড়ো করেছে ছেলেরা। ধোয়া চোখে লেগে কেঁদে কুটে অস্থির অবস্থা তার। লুঙ্গিতে কালি পড়ে গেছে অনেক কষ্টে। চুলা জ্বলেই উঠেছিল সবে। পড়া কোথা থেকে এক বালতি পানি এনে ঢেলে দিয়ে আরাম করে হেঁটে গিয়ে মুরগি জবাই করতে লাগলো। জয় চোখের মুনি ঘুরিয়ে দেখলো পুরো ব্যাপারটা। এরপর আস্তে করে ভুকলো দুটো। শালার জাঙ্গিয়ার ভেতরে কাকড়া ঢুকাইতে পারলে শান্তি লাগতো, লেওড়ার বাল। জীবনেও কখনো ভালো সম্পর্ক ছিল না জয়ের সাথে পরাগের। জয় তখন ক্লাস 8-এ। ঘুরতে গিয়ে দুজনই বাজি ধরে এক দ্বীপে গেল পালিয়ে নৌকা নিয়ে। জয়কে দ্বীপে নামি নৌকা নিয়ে চলে যাবার সময় একটা পকেট ছুঁড়ে দিয়ে পরাগ বলল, নে, এটা দিয়ে মাছ শিকার করে খাস, আর মাছ না পেয়ে বেশি খিদে লাগলে মরে যাস। আমার দোয়া থাকবে তোর সাথে। সালাম বন্ধু। এরপর জয় কিভাবে 2 দিন পর সেখান থেকে ফিরেছিল সে এক ইতিহাস। তারপর আর দুইজনের জীবনে বনিবনা হয়নি। অন্তু সেদিন রূপকথাকে জিজ্ঞেস করেছিল, আপনি জয় আমিরকে বেশ জানেন তাই না? রূপকথা কিছুটা সময় নিয়ে জবাব দেয়, আমার বিয়ে হয়েছে 2009-এ। তখন জয় অনার্স 2য় বর্ষে। সেই সময় হোটেলে রোজও যাতায়াত ছিল। কখনো কখনো অতিরিক্ত মদ খেয়ে সাথে চুরুট টেনে কাশতে কাশতে বমি করে ভাসিয়ে ফেলতো। জ্বরে গা পুড়ে যেত। তবুও কোনো মেয়ের সাহস ছিল না ওর কাছে গিয়ে ওকে সেবা দেয়। রূপকথা সামান্য হাসলো। জানো তো, সে আবার কারো সেবা আদর যত্নের ভুক্তভোগী না। তখন আমাদের আগের ভিলার পাশের বিল্ডিংটাই হোটেল ছিল। কোনো কারণে গেলে দেখছি বেহুশের মতো পড়ে আছে, তবু কাউকে সেবা করতে দিচ্ছে না। আমি গিয়ে ধমকে ধামকে জোর করে টেনে বাড়িতে নিয়ে যেতাম। প্রথম দিন এক থাপ্পড়ও খেয়েছিল আমার হাতের, বেশি ভাব ধরাই। অন্তু মুখ তুলল। কখনো সরাসরি তাকে স্নেহের কাঙাল মনে হয়নি। জয়ের যেটুকু যা দেখা যায় সবটাই ওর নিজের স্ক্রিপ্ট। তুমি তাকে খুব ভালো জানো এবং আরও অনেকেই জানবে হয়তো, কিন্তু তোমার মতো করে কেউ জানে না কত রাত জ্বরের ঘোরে কাতরেছে। মাথায় পানি দিয়ে গিয়ে শার্ট খুললে দেখেছি শরীরে অজস্র দাগ, কোনোটা তাজা কোনোটা অনেক পুরানো, অথচ এত এত রাত পড়ে থেকেছে বেহেড অবস্থায়। তবু কোনো দিন ওর অতীত বা ভেতরের সম্পর্কে একটা কথা জানতে পারিনি। অন্তু কথা ঘোরায়। থাপ্পড় খেয়ে কি করলো? দীর্ঘ এক শ্বাস টেনে উদাসীন স্বরে বলল রূপকথা। বেককলের মতো চেয়ে রইলে, এরপর চুপচাপ যা বললাম তাই শুনলো। রূপকথার একটু চুপ থেকে বলল, সেই সব দিনে ঘুমের ঘরে তরুকে ডাকতো 2টো ঘুমের ঔষধ দেবার জন্য। অন্তু ঠোঁট বাঁকিয়ে হাসল। সকল যন্ত্রণার একটাই ঔষধ, ঘুমের ঔষধ। আর নয়তো মদ গিলে ঘুমানো। চমৎকার তো। রূপকথার তাকালো অন্তুর দিকে। তুমি জানো, তোমার আর ওর মাঝে অসংখ্য মিল আছে। তো তীব্র প্রতিবাদ জানায়। প্রশ্নই ওঠে না। রূপকথা শাড়ির আঁচলে ঘাম মুছে বলে, অস্বীকার করে অনস্বীকার্যকে এড়াতে পারবে না। জয়ের আয়নায় দেখা যাওয়া প্রতিবিম্বটা হলেও তুমি, একই তবে বিপরীত। দুজন একযোগে তাকালো জয়ের দিকে। সে এখন ঘাসের ওপর টানটান হয়ে শুয়ে পড়েছে, ঘাড়ের নিচে হাত রেখে আকাশের দিকে তাকে। আগে গাঙ্গের পাশে সবসময় সনসনে বাতাস, কপালের কাছে চুলগুলো উড়ছে। অপর হাতটাও এবার ঘাড়ের নিচে গুজে গলা ছেড়ে এক ভারী টান ধরল। ও আমি চলতে পথে 2 দিন থামিলাম,
ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমার স্বাদের মালা, আমার স্বাদের মালা যায় রে ছিঁড়ে। রহিব না আর বেশি দিন তোদের মাজারে, হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। রহিব না আর বেশি দিন তোদের মাজারে। রূপকথা এক দৃষ্টিতে জয়ের দিকে চেয়ে থেকে বলল, জয়কে আমার একটা মানচিত্রের মতন লাগে। এক এক দিকের দৃষ্টিকোণ থেকে তাকে এক একভাবে আবিষ্কার করা যায়। পাপের কোনো দিক কোণ নেই। যেদিন থেকেই দেখুন ওটা পাপ এবং যেদিক থেকেই দেখুন ওটা পাপ এবং পাপ। রূপকথা হাসে, ভুল বলনি। পলাশের হাত থেকে এই জয় কতবার আমাকে ছাড়িয়েছে। এরপর একবার পলাশের সাথে ঝামেলা করে আমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে রাখলো। তখন নিশ্চিত হতে শুধায় অন্তু। কোন বাড়িতে? আমির নিবাস। আপনি ওখানে ছিলেন? ছিলাম। মজার কথা শুনবে? রেখে এলো আমায়, অথচ জীবনে দেখতে গেল না আর বেঁচে আছি না মরেছি। আমি যে ওকে না জানিয়ে চলে গিয়েছিলাম ওই বাড়ি থেকে, সেটাও জেনেছে ওই এক সপ্তাহ পর। তোর হাসি পেল। এছাড়া এরা আর কিবা আশা রাখে জয় আমিরের কাছে? বলল, বাড়িটা কেমন বলতে পারেন? তোমার শ্বশুর বাড়িতে তো। সেটার ব্যাপারে আমার কাছে জানা কেন? নিজে গিয়ে জানবে। আমি সে হিসেব থাক আপাতত, আপনি বলুন। তো চুপ থেকে রূপকথার চোখ তুলে তাকালো অন্তুর দিকে। তুমি আমাকে ঘৃণা করো অন্তু? অন্তু প্রসঙ্গ বদলায়। বাড়িটা কি পুরনো আমলের? রূপকথা জবাব দিল না। পদে পদে অন্তুর মাঝে জয় আমিরের ছাপি ফুটে ওঠে, যা মুখে প্রকাশ করতে ইচ্ছুক নয়। সেই কথাটা ভীষণ সন্তর্পণে এড়িয়ে যায় এরা। রূপকথার বুক আর একটু ভার হলো। অন্তুর সুপ্ত ঘৃণা রয়ে গেছে তার উপর। আচ্ছা